নমস্কার। ঈশান বাংলা আয়োজিত ঈশানের অতিথির আরও একটি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌভিক ভট্টাচার্য। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠানে যিনি আমাদের নিমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন আমাদের স্টুডিওয়, তিনিও একজন চিকিৎসক, অ্যানেস্থেসিওলজিস্ট। অতিথি যিনি আছেন আপনাদের সকলের সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি, উনি ডক্টর অপরাজিতা দত্ত। নমস্কার ম্যাম, আমাদের স্টুডিওয়ে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো প্রথমেই আমি প্রশ্নে আসছি, তার আগে আপনার ব্রন অ্যান্ড ব্রট আপ সব কি শিলচরেই? হ্যাঁ, আমি এখানেই জন্ম নিয়েছি, পড়াশোনা আমার এখানে। আমার এমবিবিএস এমডি দুটোই আমি শিলচর মেডিকেল কলেজ থেকেই করেছি। কমপ্লিট করে 1 ইয়ারের বন্ড সার্ভিসও কমপ্লিট করে দেন আমি এখন কলকাতাতে কাজ করছি। আচ্ছা, আপনি বর্তমানে কর্মরত কলকাতাতে আছেন? হ্যাঁ, আমি কলকাতাতে কাজ করছি। আচ্ছা, প্রিয় দর্শক বন্ধুরা, আমরা অনুষ্ঠানও শুরু করছি। ম্যাডামের কাছে আমি প্রথম যে প্রশ্ন রাখছি, আপনি একজন অ্যানেস্থেসিয়া ডক্টর, যেটা আমি আগেও বলেছিলাম যে আমাদের যে কোনো অপারেশনের আগেই কিন্তু সেটা প্রয়োজন পড়ে। তো অ্যানেস্থেসিয়া বলতে আমরা কি বুঝি, আপনি যদি আমাদের দর্শকদের একটু ডিটেলসে বলেন। আম, ঠিক আছে, মানে অ্যানেস্থেশিয়া আমি নামটা থেকেই স্টার্ট করছি, লাইক অ্যানেস্থেশিয়া। তো অ্যাস্থেশিয়ার মিনিংটা হলো গিয়ে মানে আমরা কি ফিল করছি, আমাদের ফিলিং, আমাদের সেন্সেশনসগুলো। তো সাথে অ্যান লেগে যাওয়া, দ্যাট মিনস লস অফ সেন্সেশন অ্যান্ড লস অফ মানে পারসেপশন অফ দ্যাট সেন্সেশন। তো ওইটাই। তো এখন যদি এইটা ছেড়ে আমরা একটু এগিয়ে যাই, প্রত্যেকটা সার্জারিতে পেনফুলস হয়, প্রত্যেকটা সার্জারি পেনফুল হয়। উইদাউট একটা কাট ইনসিশন আমরা কোনো সার্জারি করতে পারবো না। তো সেই পেনটা নিয়ে তো আর সার্জারি করা একটা পেশেন্টও অ্যালাউ করবে না। তো তার জন্য আমাদের একটা পেশেন্টকে অজ্ঞান করতে হয়। কিন্তু শুধু অজ্ঞান করলেই সার্জারি হয়ে যায় না, বা অ্যানেস্থেশিয়াও শুধু অজ্ঞান করলেই অ্যানেস্থেশিয়া কমপ্লিট হয়ে যায় না। অনেক কিছুই আছে তার সাথে। মেমোরিটাও ওই টাইমের আমাদের করতে হয়, যাতে পেশেন্টের কোনো পেইনফুল সেন্সেশন, যেটা যদি কিছু পেয়েও থাকে সেটাও ভুলে যায়, কোনো পেইনফুল সেন্সেশন না থাকে, অ্যানালজেসিক দিতে হয়, অনেক কিছু। মানে এত ডিটেলসে যদি বলতে চাই তাহলে অনেকটাই হবে। আমি যতটুকু পারি মানে করে জিসটা আমি জাস্ট বলে দিচ্ছি যে পেশেন্টকে আমরা অজ্ঞান করি, তার সাথে পেশেন্টকে আমরা প্যারালাইজও করি। আচ্ছা, অজ্ঞান করে প্যারালাইজ করব, করে আমরা পেশেন্টকে ব্যথার ওষুধও সাথে সাথে দিয়ে রাখবো, যাতে পেশেন্টের না পেইন থাকে, পুরো রিল্যাক্স থাকে পেশেন্ট, আর না কিছু মনে থাকে, যাতে সার্জারিটা একদম মানে ভালোভাবে সুন্দরভাবে কন্ডাক্ট করা যায়, পেশেন্ট সেফ থাকে, পেশেন্ট কমফোর্টে থাকে, অ্যান্ড সার্জনও কমফোর্টে থাকে। একটা সার্জনের জন্য একটা ভালো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, আদারওয়াইজ সার্জনও সার্জারি কন্ডাক্ট করতে পারবে না। যদি পেশেন্ট রিল্যাক্স না থাকে, পেশেন্টকে আমরা প্যারালাইজ না করি, তাহলে ওটা সম্ভব হবে না। সো অনেক কিছু একসাথে আমাদের করতে হয়। দেখলে মনে হয়, মানে ভাবলে মনে হয় ইটস লাইক একটা ইনজেকশন দিলাম, পেশেন্ট ঘুমিয়ে গেল, করে নিলাম, বাট আমাদের অনেক কিছুই করতে হয়। পেশেন্টকে অজ্ঞান করে, দেন প্যারালাইজ করে, দেন পেশেন্টকে আমরা যদি প্যারালাইজ করি, তাহলে আমরা পেশেন্টকে ভেন্টিলেশনেও দিতে হয়, না হলে পেশেন্ট শ্বাস প্রশ্বাস নেবে কি করে। তো সব কিছুই একসাথে মানে করে দেন একটা মানে ওই প্রসেসটা আমরা কমপ্লিট করি, তারপর সার্জন এসে সার্জারি স্টার্ট করতে পারে। আচ্ছা, আমার আরও একটি প্রশ্ন, পেরি অপারেটিভ অ্যানেস্থেটিক ব্যবস্থাপনার পরিচালনা আপনারা কি থাকে? পেরি অপারেটিভ পিরিয়ডটা অ্যাকচুয়ালি আমরা 3টা ভাগে ভাগ করে ফেলি। একটা হলো গিয়ে প্রি অপারেটিভ, মানে আমরা অপারেশনের আগের যে পার্টটা করি। দেন ইন্ট্রা অপ, মানে অপারেশনের ডিউরিং দ্য অপারেশন যেটা আমরা করি। অ্যান্ড তারপরেরটা হলো গিয়ে পোস্ট অপারেটিভ। তো পেরি অপারেটিভের মধ্যে ফার্স্ট পার্ট যেটা থাকে, প্রি অপে যেটা আমরা করি, পেশেন্টকে আমরা অ্যাসেস করি। এখন অনেক রকমের পেশেন্ট আছে, অনেক রকমের সার্জারিও আছে। তো কিছু কিছু পেশেন্ট আমরা পাবো যে মানে কিছু নেই, একদম নর্মাল পেশেন্ট, আর কোনো অসুখ আর কিছু নেই, জাস্ট মনে করুন একটা অ্যাপেন্ডিক্সের অপারেশন নিয়ে এসেছে, অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, অ্যাপেন্ডিসেক্টমি হবে। তো পেশেন্টের কোনো অসুবিধে নেই, ঠিক আছে, আমরা ওটাকে অ্যাসেস করে নেব পেশেন্টের আর কোনো প্রবলেম আছে কি না, বা কোনো কমপ্লিকেশন ডিউরিং দ্য সার্জারি অ্যারাইজ করতে পারে কি না, বা কোনো পোস্ট অপেও কোনো প্রবলেম হতে পারে কি না। তো এইটার অ্যাসেসমেন্টের জন্য আমরা এটাকে বলি প্রি অপারেটিভ অ্যানেস্থেটিক চেক আপ। সেটা আমরা বিফোর সার্জারি আমরা পেশেন্টের একটা হিস্ট্রি নেব ফুল অন, কোনো ধরনের আগের কোনো মানে মেডিকেল হিস্ট্রি যাই আছে, কোনো সার্জিক্যাল হিস্ট্রি যাই আছে, সব কিছু আমরা নিয়ে নেব। কোনো যদি মেডিকেশনে থাকে পেশেন্ট, বা কোনো যদি লাইক কোমরবিডিটিস থাকে, লাইক প্রি এক্সিস্টেন্ট ইলনেস যেটা আমরা বলি, ডায়াবেটিক বা হাইপারটেনসিভ, এই যদি কিছু থাকে, কোনো কিছুর মেডিকেশন যদি চলতে থাকে এইসব কোনো কিছুর, তো ওইসব আমরা অ্যাসেস করে নেব প্রি অ্যানেস্থেটিক চেক আপে।
করে যদি কোনো প্রবলেম পাই আমরা অপটিমাইজ করব পেশেন্টকে, লাগলে 1-2 দিন আমরা দেখব, অপটিমাইজ করব, করে দেন আমরা সার্জারির জন্য পেশেন্টকে নেব। এখন ইন্ট্রাঅপে আমি যেটা বললাম যে আমরা সার্জারি স্টার্ট হওয়ার আগে আমরা আমাদের কাজ শুরু করে দিই। সেটা হলো গিয়ে পেশেন্টকে অজ্ঞান করব, পেশেন্টকে প্যারালাইজ করে দেন আমরা টিউব একটা দেব, টিউব দিয়ে আমরা ভেন্টিলেটরের সাথে কানেক্ট করে ভেন্টিলেশনে দিয়ে দেব, দেন আমরা মনিটর করতে থাকবো সব কিছু। এখন 1-2 ঘন্টার সার্জারিতে তেমন কিছু উপর নিচ হয় না, কিন্তু যখন আমরা কোনো বড় বড় সার্জারি করি যেগুলো 10 ঘন্টা 15 ঘন্টা চলতে থাকে, যেমন আমি প্রেজেন্টলি যে ইনস্টিটিউটে কাজ করছি, আমাদের ওই ইনস্টিটিউটে মোস্ট অফ দ্য সার্জারি 10 ঘন্টা অ্যাবাভ চলে। তো ওই সব জায়গাতে অনেক কিছু দেখতে হয়। 10 ঘন্টা ধরে একটা পেশেন্টকে প্যারালাইজ করে রেখে দিলে ইন্ট্রাঅপে মনিটরিং বলে এটাকে, এটা আমাদের পুরো করতে হয়। যেরকম হার্ট রেট দেখবো আমরা পেশেন্টের যাতে একটা অ্যাভারেজ মেনটেন করতে পারি, নর্মাল যেটা রেঞ্জ আছে, বিপি দেখবো, তারপরে আমরা স্যাচুরেশন দেখব, অক্সিজেন স্যাচুরেশন মানে পেশেন্টের অক্সিজেনেশনটা ঠিকঠাক হতে হবে। তারপরে আমরা টেম্পারেচার দেখব, যাতে এত সময় ধরে সার্জারি চললে আমাদের জানি আমরা যে অপারেশন থিয়েটারগুলো এসি থাকে, তো টেম্পারেচার এত সময় ধরে এসি থাকলে পরে শরীর একটা হিট লস করা স্টার্ট করে, তো আমাদের সেই অপটিমাম টেম্পারেচার পেশেন্টের মেনটেন করছে কিনা না, এসব অনেক জিনিস আমরা মনিটর করতে হয় ডিউরিং দ্য ইন্ট্রাঅপ পিরিয়ড। এখন ইন্ট্রাঅপ পিরিয়ডটার আরেকটা ক্রুশিয়াল জিনিস হলো গিয়ে ব্লাড লস যদি বেশি হয় সেটাও আমাদেরকেই ম্যানেজ করতে হবে। তারপর হলো গিয়ে যদি কোনো ধরনের অ্যানাফাইলেক্সিস বা অ্যালার্জিক রিয়েকশন যদি হয় সেটাও আমাদেরকে ম্যানেজ করতে হবে। এই দুটা মোস্ট কমন কমপ্লিকেশন যেটা ইন্ট্রাঅপ অ্যারাইজ করতে পারে, এগুলো দেখা, বাকি ভাইটাল মনিটর করা, যাতে পেশেন্টকে আমরা যেভাবে নিয়েছি সেইভাবে আমরা অপারেশনের পরে ফিরিয়ে আনতে পারি। মানে ফিজিওলজিক্যালি একটা স্টেবল পেশেন্টকে আমরা নেব, স্টেবল ভাবেই আবার ফিরিয়ে দেব। আর পোস্টঅপের কাজ হলো পেশেন্ট যখন পোস্টঅপে মানে অপারেশন শেষ হয়ে যাবে তখন আমরা পেশেন্টকে আবার মানে অ্যানেস্থেশিয়া থেকে বের করে আনা, রিকভার করা অ্যানেস্থেশিয়া থেকে সেফলি। একটা মানে অনেক সময় অনেক প্রবলেম হয় অ্যানেস্থেশিয়া থেকে রিকভার করতে, পেশেন্টের মেমোরিতে ইস্যুস হয়, পেইনের একটা প্রবলেম হয়, তো এইসব সব জিনিস দেখে এটাকে ভালোভাবে সেফলি পেশেন্টকে অ্যানেস্থেশিয়া থেকে রিকভার করে আনা। অ্যান্ড তারপরের পার্টটা হলো গিয়ে পেইন ম্যানেজমেন্ট করা। আমরা ইন্ট্রাঅপে তো মেডিসিন দিয়ে দেবো, কিন্তু 10 ঘন্টায় তো আর পেন কমে যাবে না, তো সেটার জন্য মিনিমাম 24 to 48 আওয়ার্স আমাদেরকে পোস্টঅপে পেন ম্যানেজমেন্টের জন্য আমাদেরকে পেশেন্ট দেখতে হবে। আর একটা জিনিস সেটা হলো গিয়ে পোস্টঅপে যদি পেশেন্ট আইসিইউতে যায়, মানে ইন্ট্রাঅপে কোনো বেশ বড়সড় কোনো কমপ্লিকেশন যদি হয়, ব্লাড লস হয় বা কোনো ঝামেলা কিছু হয়, অনেক কিছু হতে পারে, এত কিছু বলতে গেলে আমার অনেকটা হয়ে যাবে, তো যে কোনো ধরনের কমপ্লিকেশন যদি অ্যারাইজ করে, ইন দ্যাট কেস দ্যাট পেশেন্ট উইল গো টু আইসিইউ ফর ফার্দার ম্যানেজমেন্ট, মানে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে পেশেন্ট চলে যায়, তখন আমরা কনসিডার করি এই পেশেন্টটাকে ক্রিটিক্যালি ইল। তো ওইসব কেস আইসিইউতে তখন ম্যানেজ করে অ্যানেস্থেসিস্টরাই, তো তখন আমরা ওই পেশেন্টটাকে এজ অ্যান ইন্টেন্সিভিস্ট আমরা পেশেন্টটাকে ট্রিট করি। আচ্ছা দর্শক বন্ধুরা, উনি কিন্তু খুব ডিটেলসে আমাদের একটা লম্বা সময় নিয়ে কিন্তু কথাগুলো বললেন, যাতে আমরা সবাই এবং আপনারা যারা পর্দার ওপারে বসে আছেন আমাদের অনুষ্ঠানটি দেখছেন, খুব সুন্দর করে কিন্তু উনি বলেছেন। অবশ্যই আপনারা কিন্তু আশা করি বুঝতে পেরেছেন যে কি থেকে কি উনি কিন্তু একদম স্টেপ বাই স্টেপ বলেছেন। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। ম্যাডামের কাছে এখন আমার আরও একটি প্রশ্ন, অ্যানেস্থেশিয়ার সাথে যুক্ত ঝুঁকি অনেক কিছুই থাকে, তো সেটার ব্যাপারে যদি আমাদের কিছু বলেন আপনি। যে কোনো মেডিকেল ট্রিটমেন্টের সাথে ঝুঁকি থাকে, এটা ভেরি কমন। আমি বলবো না আমাদের সাথেও নেই, আমাদের ডিপার্টমেন্ট অ্যানেস্থেশিয়ার সাথে অনেক ঝুঁকি আছে, কিন্তু একটা আমি মানে এটা কমন একটা ব্যাপার হলো গিয়ে জেনারেলাইজ একটা ঝুঁকি, যেটা আমি এইমাত্র একটু আগে বললাম, সেটা হলো গিয়ে ব্লাড লস, অ্যাকিউট হেমোরেজ যেটা হয় ডিউরিং ইন্ট্রাঅপারেটিভ পিরিয়ড, আর একটা হলো গিয়ে অ্যালার্জি মানে অ্যানাফাইলেক্সিস, অ্যালার্জিক শক যেটা হয় সেটা। এই দুটো হলো গিয়ে জেনারেলাইজড। কিন্তু এখন যদি আমি একটু ক্যাটাগরাইজ করে বলি ব্যাপারটা, সেটা হলো গিয়ে যারা বয়স্ক লোক থাকেন, লাইক অ্যাবাভ 50 or 60 এজ যাদের হয়ে যায়, যারা একটু মানে ফিজিক্যালি লেস অ্যাক্টিভ, ওদেরকে আমরা মানে ওল্ডার ক্যাটাগরিতে ফেলি।
মোস্ট কমনলি 65 to 70 ইয়ার্স যাদের থাকে, আর যারা ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ থাকেন ওদের তো 55-60 মানে 50 অ্যাবাভ হতেই ওদের মানে একটা এইসব একটা ফিজিক্যাল একটা স্টার্ট হয়ে যায়। তো এইসব এইজের পেশেন্টের অনেক মানে রিস্ক থাকে, কেন কি ওদেরকে অ্যানেস্থেশিয়া দিয়ে বের করা, ওদের একটা মেটাবলিজম বডির কমে যায় উইথ এজ, যেটা হয় আমাদের মেটাবলিজম কমে যায়। আমরা তো একটা আর্টিফিশিয়ালি এনভায়রনমেন্ট ক্রিয়েট করি না, পেশেন্টকে তো আমরা নর্মালি ঘুম পাড়াচ্ছি না, আর্টিফিশিয়াল করে ঘুম পাড়াচ্ছি। আর নর্মাল ঘুম পাড়ালে পেশেন্ট তো উইথ মানে পেইনফুল স্টিমুলাসের সাথে সাথে পেশেন্ট উঠে যাবে, সেটা তো করলে হবে না, তো প্যারালাইজও করছি আমরা। তো এইসব মেডিসিনের ইফেক্ট থেকে পেশেন্টকে বেরিয়ে আসতে অনেক টাইম লাগে, তো অ্যানেস্থেশিয়া থেকে রিকভারিটা অনেক লেট হয়। হ্যাঁ, জেরিয়াট্রিক পেশেন্ট বা যারা ওল্ড মানে এইজে বিলং করেন পেশেন্ট, তার সাথে ওদের কোমরবিডিটিস মানে অনেক বেশি থাকে। কোমরবিডিটিস মিনস লাইক প্রি এক্সিস্টেন্ট হেলথ কন্ডিশনস, ডায়াবেটিক বলুন বা হার্টের কোনো প্রবলেম বলুন বা ব্লাড প্রেশার বলুন বা আপনি থাইরয়েডের প্রবলেম বলুন, এইসব মানে মাল্টিপল কোমরবিডিটিস ওদের মধ্যে খুব কমন থাকে। আজকাল এমনিতেও ডায়াবেটিসের কোনো এজ নেই, ইয়াং এজেও আসছে, কিন্তু ওদের মধ্যে এটার প্রবণতাটা খুব বেশি, যার জন্য পোস্ট অপে ওদের উন্ডটা হিল হয় না, যেটা হয় ডায়াবেটিক থাকলে। তারপর ব্লাড প্রেশার থাকলে মানে তোমার কন্ট্রোল না থাকলে হার্টের উপর অনেক চাপ পড়ে, ব্লিডিং বেশি হলেও প্রবলেম হয়। সো ওদেরকে ম্যানেজ করাটা খুব টাফ হয়ে যায় আমাদের জন্য, এটা আমাদের একটা মানে রিস্ক। যদি যখনই আমরা ওল্ড এজ পেশেন্ট দেখি, একটা অলরেডি আমরা মানে পেশেন্টকে অ্যানেস্থেশিয়াতে ইনডিউস করবার আগেই আমরা রিস্কটা এক্সপ্লেন করে দিই পেশেন্টকে, মানে পেশেন্টের যে গার্জিয়ান থাকে ওদেরকে। আর নেক্সট হলো গিয়ে ওল্ডারের পরে হলো গিয়ে ওবেস পেশেন্ট, যারা একটু মানে ওবেস থাকে, মোটা থাকে, লাইক যাদের বিএমআই মোর দেন 30 আর কি, এরকম যাদের থাকে ওদের মেটাবলিজম লো থাকে বডির, তো ওই ড্রাগগুলো বেরিয়ে আসতে অনেক টাইম লাগে। তাছাড়া আরেকটা ওদের অ্যাডেড প্রবলেম হলো গিয়ে ওদের এয়ারওয়েটা কম্প্রোমাইজ হয়ে যায় খুব তাড়াতাড়ি। আমরা যে পেশেন্টকে ভেন্টিলেশনে দেই, ভেন্টিলেশন থেকে বের করে আনতে আমাদের খুব কষ্ট হয় ওবেস পেশেন্টদেরকে, ওদের এয়ারওয়েটা খুব ডিফিকাল্ট থাকে ম্যানেজ করা অ্যান্ড কম্প্রোমাইজ হয়ে যায় খুব তাড়াতাড়ি। এইগুলো তো খুব কমন, তাছাড়া তো আর বলতে গেলে অনেক কিছু। আমাদের একটা অনুষ্ঠানের একটা সময় থাকে, সেই সময়ের মধ্যে আমরা যথাযথ চেষ্টা করি মেইন টপিকগুলো আমরা মানে জানার। এখন আমাদের অনুষ্ঠানের সময় একদম শেষের পথে আসছে ম্যাম। তো প্রিয় দর্শক বন্ধুরা, অনুষ্ঠান শেষ করার আগে আরও একটি প্রশ্ন ওনার কাছে আমরা রাখবো। এই যে বিষয়ে আপনি কাজ করছেন সেটা নিয়ে মানে সেটার ব্যথা ব্যবস্থাপনার ভূমিকা নিয়ে যদি আপনি আমাদের কিছু বলেন। হ্যাঁ, মানে পেইন ম্যানেজমেন্ট, ব্যথা ব্যবস্থা, আমি একটু ইংলিশেই বলছি, মানে আমার একটু মানে হ্যাঁ, তো পেইন ম্যানেজমেন্ট ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট এখানে বা ওখানে যেখানেই আমরা মানে কাজ করি, পেইন ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা দুভাবে করি, একটা হলো গিয়ে অ্যাকিউট, একটা হলো গিয়ে ক্রনিকটার কথা আমি বেশি বলছি না, বিকজ ক্রনিক পেন ম্যানেজমেন্টটা আমি যখন যেখানে কাজ ছিলাম সেখানে ছিল না, এখন যেখানে করছি সেখানে আছে, মানে ক্যান্সার পেশেন্টসদের মতো ওদের ক্রনিক পেইন থাকে। বাট আমাদের জাস্ট আফটার সার্জারি যখন একটা পেশেন্ট মানে অ্যানেস্থেশিয়া থেকে বেরিয়ে আসে, তো ফার্স্ট কমপ্লেন এটাই থাকে যে ব্যথা হচ্ছে। তো আমরা এজ এন অ্যানেস্থেশিস্ট চাই না যে পেশেন্ট এই কমপ্লেনটা করুক, তো এর জন্য আমরা অ্যাকিউট পেন ম্যানেজমেন্ট সার্ভিস যেটা আছে, এপিএস বলে ইন শর্ট টার্ম, আমরা এটাকে ফলো করি, যাতে 48 আওয়ার্স অবধি পেশেন্টকে আমরা একদম কম পেইনে, মিনিমাল পেইনে আমরা রাখতে পারি, অ্যান্ড পেশেন্ট তাতে খুব তাড়াতাড়ি রিকভারও করে। 3 দিনে যাতে পেশেন্ট বাড়ি চলে যেতে পারে, যদি ব্যথা না থাকে, চলতে পারে, হাঁটতে পারে, উঠে বাথরুম যেতে পারে, নিজে খেতে পারে, তাহলে আর কি চাই বলুন, তো বাড়িও যেতে পারে তাড়াতাড়ি, তো হসপিটাল স্টেও কমে যায়, পেশেন্টও কমফোর্টে থাকে, অ্যান্ড কোনো কমপ্লিকেশনও এজ সাচ রিলেটেড কোনো কিছু অ্যারাইজ হয় না। কিন্তু তুমি যত হসপিটালে তোমার স্টে বাড়বে, তো ইনফেকশনের চান্স বাড়বে। সো আমরা চাই যে পেশেন্টের হসপিটাল স্টে কম করব, পেশেন্টকে কমফোর্টে রাখবো, অ্যান্ড ভালোভাবে তাড়াতাড়ি পেশেন্টকে ডিসচার্জ করবো, যাতে পেশেন্ট তাড়াতাড়ি নর্মাল লাইফ লিড করতে পারে। তো পেন ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্ট্যান্ট। অ্যাকিউট পেন ম্যানেজমেন্ট তো আমি বলবো একটা সার্জারির পরে প্রত্যেকটা পেশেন্টের মধ্যে করা উচিত। প্রিয় দর্শক বন্ধুরা, অনুষ্ঠানও আমরা শেষ করব। আজ উনি আমাদের মধ্যে ছিলেন এবং উনার কাছ থেকে আমরা প্রত্যেকটা বিষয় কিন্তু খুব সুন্দর করে, আমি যেগুলো প্রশ্ন রেখেছি ম্যাডামের কাছে, উনি কিন্তু খুব সুন্দর করে ডিটেলসে আমাদের বলেছেন, আর আপনারা অবশ্যই কিন্তু বুঝতে পেরেছেন। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
পরবর্তী আরও একটি অনুষ্ঠানে আমরা আরও অন্য বিষয় আপনাদের জন্য নিয়ে আসব। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। নমস্কার।